সেটা এরপরে নিবেদিতা স্কুল প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আর স্বামীজির শরীর চলে যাওয়ার পর নিবেদিতা ভারতের স্বাধীনতা সংগ্রাম যে বিপ্লব এর মধ্যে জড়িয়ে পড়ে। সেজন্য এই নিবেদিতা স্কুল প্রতিষ্ঠা পর্যন্তই আমরা তারপরের ব্যাপারগুলো বড়ই জটিল, বড়ই আর সেই জন্য আর সে পাঠের পর আগামী দিন থেকে আমি আপনাদের মায়ের কথা বলছি। মা, আপনারা জানেন মায়ের প্রত্যক্ষ শিষ্য মানবা শঙ্কর দাশগুপ্ত বলে একজন কলেজে অধ্যাপনা করতেন। তিনি তার স্ত্রী দুজনেই মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। তো উনি মায়ের জীবনী সম্বন্ধে লিখেছিলেন, কিন্তু মায়ের সেই জীবনীটা কিছু গন্ডগোল হচ্ছে। সেই জীবনী থেকে মায়ের আমরা অনুধান করব আগামী মাসের থেকে। এইবারে আমি নিবেদিতার 17 নম্বর, আগে ছিল 16 নম্বর ঘোষপাড়ার বাড়ি, মানে যেখানে স্কুল করেছিলেন। এই 17 নম্বর ঘোষপাড়ালি প্রথমে 16 নম্বরে ছিলেন, তারপরে গিয়ে 17 নম্বরে পাশের বাড়িটাও দিলেন, কারণ স্কুল বেড়ে গেছে, ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক বেড়েছে, সেই জন্য 17 নম্বর বাড়িটাও নিবেদিতা স্কুলের জন্য এই 17 নম্বর বাড়িটা, যে বাড়িটাতে নিবেদিতা ছিলেন, সেটা ছিল তিনি 1902 অর্থাৎ স্বামীজির দেহত্যাগের বছর থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত বাস করেছিলেন। 11তে হলো ওনার নিবেদিতার শরীর চলে গেল। এই দীর্ঘ 9 বছর এই বাড়িটা, কিন্তু ওই বাড়িটা না বলছেন যে, কিন্তু সেই বাড়ি আর পূর্বাবস্থায় নাই, সম্পূর্ণ নতুন করিয়া নির্মিত হয়েছে। ওই বাড়ি, পুরোনো বাড়ি যেটা ভাঙা ছিল, সেটা ভেঙে নতুন করে করেছে, ফ্ল্যাট বাড়ি করে দিয়েছে। আমাদের যখন সারদা মিশনের তরফ থেকে 16-17 দুটো অধিগ্রহণ করতে, 16 নম্বরটা আমাদের মুখ্যমন্ত্রী অধিগ্রহণ করে আমাদের দিয়েছেন। 17 নম্বর বাড়িটাতে এত ভাগিদার, এত ইয়ে আছে, ওটার অর্ধেকটা পাওয়া গেছে, পুরো পাওয়া যায়নি। আর তাও আবার পুরোনো অবস্থায় নেই, কারণ 16 নম্বর বাড়িটা যেরকম নিবেদিতা থাকতে ছিল সেই রকমই আছে, ওরা বদলায়নি, কিন্তু এই বাড়িটা ভেঙে ভেঙে বদলে গিয়েছে। অথচ এই বাড়ির কি ঐতিহাসিক মূল্যই না ছিল। এই ঘোষপাড়ালের এই বাড়িতে সেই সময়কার গুণী ব্যক্তিদের সব, মানে নিবেদিতার যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, সমাজের উপরতলার লোক, অনেক বড় বড় মানুষকে আকর্ষণ করেছিল তার কাছে আসতে। সেখানে আসতেন, বলছেন কত শ্রেষ্ঠ কবি, বৈজ্ঞানিক, দেশ নেতা, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, বিপ্লবী, সাংবাদিক, অধ্যাপক, ছাত্রকে না আসে তার সঙ্গে আলাপ করার জন্য। সমাজের সর্ব প্রকারের লোক তার কাছে আসতো। কত যে আলাপ আলোচনা, বৈজ্ঞানিক গবেষণা কেন বলছেন, জগদীশচন্দ্র বসু তাই আসতেন। আর শিল্প সাহিত্যের আরাধনা, দেশ নেতৃগণের পরস্পর যুক্তি, এই 17 নম্বর বাড়ির
একটি কক্ষে সংরক্ষিত হইয়াছে, কত যে তার কত যে এইরকম আলাপ আলোচনা, স্বাধীনতা সংগ্রামের কি কোন দিকে হবে, ধারা কোন দিকে বইবে, বা শিল্প সাহিত্যের আলোচনায় নন্দলাল বসু সবটা আসতেন সিস্টারের কাছে। আর সিস্টারও এই যে খুব উপলব্ধি করেছিলেন, এই যে যারা শিল্পী তারা যদি আমাদের দেশের প্রাচীন শিল্পকলাকে খালি চোখে দেখে, যেমন অজন্তায় ধরা আছে, সেইগুলো যদি শিল্পীরা দেখেন তাহলে তো তাদের মনের মধ্যে নতুন ভাবনা জাগবে যে আমাদের দেশে এত উন্নত ইয়ে ছিল, সেই কত হাজার বছর আগের আঁকা ছবি এখনো অজন্তায় আঁকা, সেগুলো উজ্জ্বল এখন। কিছু কিছু হয়তো আচ্ছা হয়েছে, কিন্তু বেশিরভাগই খুব সুন্দর। বুদ্ধদেবের নানান জীবন কাহিনী, সমস্ত কিছু। এই 17 নম্বর বাড়িতে সীমা কয়েকবার আসিয়াছে। স্বামী বিবেকানন্দ পদার্পণ করিয়াছে, আর গোপালের মা শেষ জীবনের শেষ বৎসরগুলি এই বাড়িতেই অতিবাহিত করিয়াছে। এখানে বড়লাট পত্নী মিন্টো আসিয়াছিলেন নিবেদিতার সঙ্গে সাক্ষাৎ। ওই ছোট্ট বাড়ি, এবং সেটা নেটিভ পাড়ার মধ্যে, নেটিভ মানে দেশীয় লোক, ওরা ইংরেজরা বলতো নেটিভ পাড়া। সেখানে বড়লাটের স্ত্রী মিন্টো, মিসেস মিন্টো নিবেদিতার গুণমুগ্ধ ভক্ত ছিলেন, ছিলেন। আর পুরাতন ধরনের বাড়িটি চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির দরজার উপর একটি ছোট ফলকে লেখা হাউস অফ সিস্টার্স, যে ভগিনী বিলাস। এখানে থাকে ভগিনী বিলাস। যাতায়াতের পথে সেই লেখাটা যাতায়াতের পথে সকলের দৃষ্টি আকর্ষণ করত। ভিতরে প্রবেশ করিয়া এক ক্ষুদ্র উঠান, লাল রঙের সিমেন্ট দিয়ে বাঁধানো, একাধারে টবের উপর কতগুলি গাছ। সিঁড়ি দিয়া উঠিয়াই নিবেদিতার পাঠকক্ষ। স্বামীজির ইচ্ছা ছিল নিবেদিতার গৃহটি সম্পূর্ণরূপে হিন্দু রমণীর অন্তঃপুর। হিন্দু রমণীর অন্তঃপুর মানে যেখানে পুরুষ প্রবেশ নিষেধ। মেয়ের আগেকার দিনের ভেতর মহলগুলোতে তো লোকেরা যে কেউ হঠাৎ করে ঢুকে পড়তে পারতো না, বা উঠতে পারতো না, অথবা পুরুষ মানুষ বলতে গেলে প্রবেশ বর্জিত ছিল। কিন্তু স্বামীজি চাইছিলেন সেই রকমই যেন হয়, কিন্তু সেটা হয় না, তা হয় নাই। তার এই ক্ষুদ্র বৃহৎ দ্বারটি সকলের জন্য উন্মুক্ত ছিল। সবাই যে কেউ আসতে পারে, বাড়ির দরজাটা সবার জন্য খোলা ছিল। আর প্রাতরাশের সময় হইতে আরম্ভ করিয়া সারাদিন লোকের অবিরাম আরাধনা চলিত। বিশেষত রবিবার ও ছুটির দিন অনেকেই আসতে, সবাই আসতো একবার নিবেদিতার সঙ্গে, সিস্টারের সঙ্গে আলাপ করার জন্য। প্রয়োজন হোক অপ্রয়োজন হোক, সকলে আসতো। আর ভিড়টা বেশি হতো রোববার বা ছুটির দিন, সেদিন সকলের কাজ নেই, তাই আসতো। স্টেটমেন্ট পত্রিকার সম্পাদক চৌরঙ্গি হইতে প্রতি রবিবার নিবেদিতার গৃহে প্রাতরাশের যোগ দিতেন। সকালবেলা ব্রেকফাস্টে আসতেন। আর ওই স্টেটমেন্ট পত্রিকার সম্পাদক নিবেদিতার একান্ত গুণমুগ্ধ ছিলেন। তিনি আসতেন প্রতি রবিবার, এসে ব্রেকফাস্টে আসতেন। আর তার স্ত্রীও আসিতেন, তার স্ত্রী তার সঙ্গে আসতেন। সাধারণত দেখা করিবার সময় ছিল সকাল 7টা হইতে 9টা। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত নিবেদিতা সবার সঙ্গে
স্যার জ্যোতিনাথ সরকার লিখেছেন, এই কথা বলিতে লজ্জাবোধ করেছেন যে আমাদের শিক্ষিত দেশবাসী অনেকেই যে কোনো সময় তার সহিত দেখা করতে আসেন এবং তার কর্ম ধ্যানের বিঘ্ন ঘটাইতেন। আমাদের তো কোনো সময় জ্ঞান নেই। সিস্টারের সময় ছিল 7টা থেকে 9টা, যাদের যাদের আসার কথা সবাই আসে। তারা তো ইংরেজ, তারা ভীষণ পাঞ্চুয়েল এবং সময় জ্ঞান তাদের খুব বেশি। কিন্তু আমাদের দেশে ভদ্রলোকদের কোনো সময় জ্ঞান নেই, আর কোনো রকমের যে কখন যাবো না যাবো সেই বোধও নেই। যখন তখন যার যখন সময় সে সময় এসে ঢুকে পড়তো, ওরে কি করতো, তার কাজ আর ধ্যানের বিঘ্ন ঘটাতো। সিস্টারের নিজস্ব তো কাজ ছিল, লেখাপড়া, স্কুলে পড়ানো। আবার আলাপ করার পরে সিস্টারের কাছে আবার কেউ কেউ অর্থ সাহায্যও রাখতো না। সিস্টারের নিজেরই চলতো না, কিন্তু তার মধ্যে আবার অর্থ সাহায্য প্রার্থনা করত। আবার কেউ পত্রিকার জন্য নিজেদের একটা পত্রিকা আছে, সেই পত্রিকার কেউ কেউ তাদের পত্রিকার জন্য লেখা আদায় করতে আসতেন। তাদের এখানে আসতে বলুন, মানে আচ্ছা, আবার কেউ কেউ অথবা কেউ কেউ সুপারিশ পত্র লেখার জন্য, বরং কাউকে একটু সাক্ষাৎকারের জন্য একটু পরিচয় পত্র সংগ্রহ করার জন্য আসতো। কিন্তু সবাই আসতো, সবাই তার কাছে চাইতো, কিন্তু দিত না কিছু। বলছে খুব কম লোকই তাকে অর্থ বা সামর্থ্যের দ্বারা সাহায্য করত। তিনি তার নিজের সামর্থ্য যা ছিল, এই সামর্থ্য অনুযায়ী তিনি দান করতেন। প্রতিদানের প্রত্যাশা রাখিতেন না বলিয়াই তাহার পক্ষে সকলের দাবি পূরণ করা সম্ভব হয়েছে। তিনি দিয়েই গেছেন, প্রতিদান কিন্তু চাননি। বিনিময়ে তিনি সকলের অযাচিত ভালোবাসা, শ্রদ্ধা আর সম্ভ্রম লাভ করেছেন। এদেশবাসীর সহিত অর্থাৎ আমাদের ভারতীয়দের সঙ্গে তার প্রীতি ও সৌহার্দ্য তার ইংরেজ বন্ধুদেরকে বিস্মিত করিত যে বিদেশি নেই, আর এরা সব এই দেশেও তাদের ভাষায় যারা নেটিভ, তাদের সঙ্গে নিবেদিতার যে ভালোবাসা, যে সম্পর্ক, সেটা তার কিন্তু ইংরেজ বন্ধুদের বিস্মিত। এই প্রসঙ্গে র্যাডক্লিফ লিখেছেন, প্রতি রবিবার তার গৃহে আমরা প্রাতরাশে যোগ দিতাম।
প্রাতরাশের আয়োজন ছিল অত্যন্ত সাধারণ। খুব ব্রেকফাস্টের ব্যাপারটা যে খুব অনেক কিছু দিয়ে কিছু করা তা নয়, খুবই সাধারণ। কিন্তু এই ব্রেকফাস্টের টেবিলেই হাস্য কৌতুক পরিশেষে নানান রূপ আলোচনার মধ্য দিয়া দীর্ঘ সময় চলে। তারপরেই যতক্ষণ খাওয়া, তারপরেই নানান রকমের হাস্য কৌতুক বলতো, হাসা আর নানান রকমের সিরিয়াস কথা বলতো, যেটা অনেক সময় মানে কখন যে সময় পেরিয়ে যেত, চলে যেত, কেউ বুঝতেও পারত না। নিবেদিতার গৃহ ছিল চমৎকার বৈঠকখানা। নবাগত আমেরিকার অথবা ইংরেজের কলিকাতার স্বল্প সময় অবস্থানকালে নিবেদিতার গিয়ে তাদের দর্শন মিলত। মানে নিবেদিতার বাড়িটা ছিল একটা দর্শনীয় জায়গা। মানে নিবেদিতা নিজেও যে যারা কেউ কেউ এসেছে বেড়াতে হয়তো কলকাতায়, তারা সকলেই একবার নিবেদিতার বাড়িতে এসে দেখা করত নিবেদিতার সঙ্গে। ইহা ব্যতীত বিভিন্ন চরিত্রের বহু ভারতীয়দের সঙ্গেও পরিচয়ের এরূপ সুযোগ আর কোথাও ছিল না। একসঙ্গে অনেক লোকের ভারতীয়দের সঙ্গে পরিচয়, কারণ সেখানে তো সবাই আসতো। সেই জন্য এটা ওইরকম সুযোগ আর কোথাও ছিল না যে একসঙ্গে অনেক ভারতীয় বিদ্যান, বুদ্ধিমান, শিক্ষিত এরকম আর কোথাও ছিল না। তাদের এলে এখানে সকলের সঙ্গে দেখা হতো। কাউন্সিলের সদস্যগণ বাংলাদেশ ও কলকাতার উচ্চপদস্থ ব্যক্তিগণ, আর ছিল ভারতীয় শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, বক্তা, সাংবাদিক, ছাত্র, সবাই আসত অবারিত দান। যা বলছে যেসব নেতার কথা খবরের কাগজের, যাদের কথা খবরের কাগজে আলোচনা হতো, তারাও কিন্তু তারা কিন্তু নিবেদিতার এই ছোট্ট বাড়িটাতে আসতেন। প্রায় রামকৃষ্ণ মিশনের কোন সন্ন্যাসীকে দেখা যাইত, দেশ পর্যটক, কোন পণ্ডিত, কোন ধর্ম সম্প্রদায়ের কর্তা, অথবা সুদূর কোন প্রদেশ থেকে আসা দেশনেতা, সকলেই তার গৃহে বেড়াইয়া যাইত। নিবেদিতার বাড়িটা একটা দর্শনীয় স্থান ছিল, সবাই আসত। একজন বাঙালি সম্পাদকের কথা মনে পড়ে, তিনি প্রায়ই যাতায়াত করতেন এবং নানারূপ কথায় উচ্চ হাসির রোল তুলিতেন। খুব রসিক ছিলেন, কিন্তু তার এই যে রসিকতার মধ্য দিয়ে সড়ক কিন্তু এগুলো কি ছিল সব মর্মস্পর্শী। বলছেন যে সরস মন্তব্যগুলি খুব সূক্ষ্মভাবে মর্মবিদ্ধ করত, মানে মনের ভিতর হাসি চলে বলতেন, কিন্তু কথাগুলো মর্মস্পর্শী ছিল। আর একদিনের মধুর স্মৃতি মনে পড়ে। সম্ভবত 1906 খ্রিস্টাব্দের এক শীতের প্রভাতে মিস্টার উইলিয়াম জেনিংস সপত্নীক নিবেদিতার বাগবাজারের গৃহে প্রাতরাশে যোগ দেন। তিনি তখন ভূপর্যের সঙ্গে বাইরে গেছেন, মানে ভূপর্যটক, আমাদের দেশ থেকে ঘুরে ঘুরে দেশ থেকে বেড়াচ্ছেন, সেরকম একজন এসেছিলেন। ভারত ভ্রমণকালে কলকাতায় তার আগমন সেদিনকার প্রভাতটি বড় আনন্দের ছিল। তারপরে লিখছেন যে বাগবাজার গলিতে যে নিবেদিতা বাস করছিলেন, সেখানকার যে আত্মমর্যাদা সম্পন্ন অধিবাসীরা, বাঙালিরা নিজেদের আত্মমর্যাদা সম্বন্ধে খুব সেন্সিটিভ ছিল। হ্যাঁ, সেই আত্মমর্যাদা সম্পন্ন বাঙালিদের সঙ্গে
স্থানীয় লোকেদের সঙ্গে কি করে নিবেদিতা তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়লেন, কি করে তাদের ভেতরে সন্দেহ দূর করে। কারণ সকলেই তো প্রথমে সন্দেহ করতো যে এই মেম সাহেব এসেছে আমাদের বিয়ে করে নেওয়ার জন্য, মানে আমাদের খ্রিস্টান করবে বা ওদের দেশের আচার ব্যবহার আমাদের শেখাবে, এই সন্দেহ তো সকলের মনে প্রথমে ছিল। নিবেদিতার কতদিন লেগেছিল জানি না এই তাদের ভেতর থেকে এই সন্দেহ দূর করে তাদের সঙ্গে একাত্মতা বোধ সকলের সঙ্গে মিলেমিশে যেত। ইহাদের সহিত তাহার একত্রবাসের 2-3 বৎসর পরে আমি যাহা দেখিয়াছিলাম তাহাই বলিতে পারি। আসলে সিস্টার মা বলে না যে স্বামীকে একটা কথা বলেছিলেন যে টাকায় কিছু হয় না, হ্যাঁ, মানেও কিছু হয় না, দশেও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। সিস্টার যে ভালোবেসেছিলেন এই দেশের মানুষকে, এবং সেটা দেখানো নয়, অন্তর থেকে সেই ভালোবাসার জুড়ে আশ্চর্যভাবে তিনি সমস্ত এই বাগবাজার গল্লি সব মানুষের সঙ্গে মিশে গিয়েছে। তাহলে খ্রিস্টান বাংলা শিখেছিলেন, কিন্তু সিস্টার কিন্তু ওই ভাঙা ভাঙা বাংলা বলছেন। আর তার যে আচরণ, যে তাতে তিনি এখানকার বাগবাজার পল্লী সকলের মন জয় করে নিয়েছিলেন। হিন্দু প্রতিবেশীগণ তাহাকে একান্ত আত্মীয় জ্ঞান করিত। বাজারে, পথে, গঙ্গা তীরে প্রত্যেকের সহিত তার পরিচয় ছিল, এবং পথ দিয়া চলিবার সময় সকলেই তাহাকে যে শ্রদ্ধা ও অতির সহিত অভিবাদন করিত তাহা প্রকৃতই সুন্দর হৃদয় স্পর্শ। আস্তে মানে ধীরে, এটা মানে একদিনে হয়নি, ধীরে 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 নিবেদিতাকে দেখে, নিবেদিতার সঙ্গে আলাপ মিশে, তার সঙ্গে কথা বলে আস্তে আস্তে সকলেই বুঝল মানে এই মেম সাহেবটা অন্য সাহেবদের মতো নয়, তারা পরম আত্মীয় জ্ঞান তাকে গ্রহণ করেছে। কোথাও না পড়েছিলাম যতদূর মনে হয় যে নিবেদিতার বাড়িতে অনেক লোক যদি আসতো, প্রতিবেশীরা অনেক সময় অনেক কিছু তৈরি করে পাঠিয়ে দিত। নিবেদিতার গৃহ কেবল বিদ্যালয় ছিল না, বিপদে আপদে সেই গৃহ হইতে সর্বদাই অযাচিত সেবা ও সাহায্যের স্রোত বহিত। নিবেদিতার যেটুকুনি সামর্থ্য ছিল তা দিয়ে তিনি সকলকে সাহায্য করতেন। আর প্রতি বছর যখন গরমের দিনটা আসতো, এলে প্লেগের আবির্ভাব আশঙ্কায় সর্বপ্রকার সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বনে তার সহিত নিলবাদ। তখন বছর বছর প্রায়, এখন যেমন করোনা, ঘুরে ফিরে করোনা আসে, তখন প্লেগ আসতো। আর এই প্লেগ এলে কি করে আমাদের নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে সেই সম্বন্ধে নিবেদিতা সবাইকে সজাগ করতেন। বাগবাজার পল্লীর স্বাস্থ্য সৌন্দর্য রক্ষার দায়িত্ব তিনি স্বেচ্ছায় বহন করতেন। তিনি বলছেন সৌন্দর্য রক্ষার স্বাস্থ্য, আর স্বাস্থ্য হলো এই প্লেগকে গেলে কি করতে হবে না করতে হবে এটা, আর সৌন্দর্য রক্ষার দায়িত্ব মানে। আর তখনকার দিনে কেন দরজা খুলেই আনাজের ঝুড়ির খোসাগুলো দরজার সামনেই ফেলে দিত, ডাস্টবিনে ফেলার পরে এক জায়গায় ফেলো তার না, দরজা খুলে সিস্টার কি করতেন সেখানে নিজে ঝাঁটা নিয়ে ওই বইটা ঝাড় দিতেন। উনি ঝাড় দিতেন, দেখে তখন ওদের
হয়েছে যে বাবা ফেলবো না। ওই সুন্দর বলতে যে কেউ একজন ফেলতে যাচ্ছে, তার একজন বলছে ওরে ফেলিস নি মেম সাহেব এখনই জায়গা নিয়ে আসবে। লজ্জার বিষয়। যখন তখন আবর্জনা ফেলিয়া পথঘাট অপরিষ্কার করাই মহিলাদের অভ্যাস। সেজন্য নিবেদিতা পল্লীর নারীগণের উদ্দেশ্যে এক দীর্ঘ পত্র মুদ্রিত করিয়াছিলেন, একটা বড় চিঠি লিখেছিলেন। সেই চিঠিটি উদ্বোধনে ছাপা হয়েছিল। নিবেদিতা উহাতে সেই চিঠিতে কি লেখা ছিল? স্বাস্থ্য সৌন্দর্য রক্ষার বিধি এবং আবশ্যকতা কেন করব আমরা, হ্যাঁ, স্বাস্থ্য রক্ষার বিধি পালন কেন করব, সৌন্দর্য রক্ষা কেন করব, সেই সময়ে সবিস্তারে আলোচনা পূর্বক তিনি অনুনয় করিয়াছিলেন তাহারা যেন এই বিষয়ে যথাসাধ্য দৃষ্টিপাত করবার। মহিলাদের বলেছেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা একটুখানি অনুধাবন করুন, একটু দেখুন। নারীগণের প্রতি নারীর মুক্তি নামে তাহার অনুবাদ উদ্বোধন পত্রিকায় বাহির হইয়াছিল। ওই রচনায় তিনি পল্লীর অধিবাসীদের মধ্যেই একজন এই মনোভাব কি সুন্দর রূপে ব্যক্ত করেন। উনি বলছেন আমি তো তোমাদের পাড়ারই মেয়ে, অতএব তোমাদের অনুনয় করছি তোমরা অনুগ্রহ করে এইগুলো পালন করো, যাতে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সংক্রামক রোগ বা এগুলো যেন, এগুলো পালন করলে তাহলে আর তোমাদের অসুস্থ হতে হবে না, আর পাড়াটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা তোমাদেরই উপকার। সিস্টারের কথা কি বলছি, সিস্টার তো সেই কত 100 বছর আগেকার কথা। হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বরে এখনো আমাদের মঠে সারদামঠ, দক্ষিণেশ্বরে সারদা মঠে 2-3টে গেট আছে। একটা গেট দিয়ে ঢুকলে ওটা আমাদের আগে হতো বিবেক মেলা বলে মেলা হতো, ওইখানে ওই গেটটা খুলে ওই দিক দিয়ে অনেকে ঢুকতে পারত। সেই গেটটার গোড়াতে পাশের বাড়ির লোকেরা সকাল সমস্ত আবর্জনা এনে ফেলত। সকালবেলা আমাদের মাতাজিরা ওই গেট দিয়ে সব লোকজন আসা যাওয়া করবে, গেটের মুখেই একদম ডাস্টবিনও নেই, নিজের ওই রাস্তার উপরে ফেলে ওরা পরিষ্কার করে, কোদাল টোদাল দিয়ে এসে সমস্ত পরিষ্কার করে রাখে। কিছুক্ষণ পরে আবার ওই জায়গাতে আবার ফেলে, কোনো বোধ নেই যে এটা পরিষ্কার করা হয়েছে, এখানে তো কিছু নেই, সেসব বোধ করি। আমাকে বলছে দেখুন আমার এই তো পরিষ্কার করে গেলাম, আবার এইখানের মধ্যেই ওরা ফেলেছে। কোনো মানে সচেতনতা এখনো নেই, একটু দূরে গিয়ে ডাস্টবিনে ফেলে আসে সেই সব। এই দেশে পদার্পণবদিতা অর্থাৎ প্রকৃত যে বই লিখতেন বইয়ের রয়্যালটি পেতেন, আর তখনকার দিনে আর কে কত ডোনেশন দিত, দান কে করত, 1 টাকা 2 টাকা এই সাহায্য যেটা আসতো মিসেস অলিভুড কিছুটা টাকা পাঠাতেন বা ম্যাকলাউড কিছু দিতেন, এই সাহায্য। কিন্তু ওই টাকা থেকে নিজের আসার চালন, খাওয়া দাওয়া প্লাস স্কুলের খরচ, আর স্কুলটা তো ফ্রি স্কুল ছিল, আর ওর কাছ থেকে তো মাইনে নেওয়া হতো না। কেবল তাহার বিদ্যায়তনকে সম্পূর্ণ বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয় অন্তরায় ছিল। উনি চাইছিলেন স্কুলটাকে অনেক বড় করবেন, কিন্তু টাকা পয়সা নেই তো করে করবেন। অর্থের জন্য বাধ্য হইয়া তাকে বহু পরিকল্পনা
ত্যাগ করতে হয়েছে। অনেক ছিল পরিকল্পনা যে স্কুলে এই হবে, স্কুলে ওই হবে, কিন্তু সব ছাড়তে হলো কিসের জন্য? টাকা। শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর তাহার বাসভবনের একাংশে নিবেদিতাকে একটি বিদ্যালয় স্থাপনে অনুরোধ করেন। জয়সাগর বাড়িতে ওখানে একটা স্কুল করুন রবীন্দ্রনাথ প্রস্তাব দিয়েছিলেন। নিবেদিতারও আগ্রহ ছিল যে আচ্ছা হোক না একটা স্কুল মেয়েদের, কিন্তু নিবেদিতা তো নিজের স্কুল ছেড়ে অন্যত্র শিক্ষকতা করতে পারেন না, তার নিজেরই তো স্কুল আছে, সেখানেই তো তাকে পড়া। তাছাড়া ওখানে স্কুল করলে যে শিক্ষয়িত্রীদের বেতন দিতে হবে আর অন্যান্য আনুষঙ্গিক যে ব্যয়ভার, এইসব কথা ভেবে কেন কোথায় আরেকটা স্কুল করবো বললাম, শিক্ষক শিক্ষিকা রাখতে হবে, তো সেটা রবীন্দ্রনাথের অনুরোধ আর রাখা যায়নি। একদিন বিদ্যালয়ের আর্থিক অবস্থা আলোচনা প্রসঙ্গে সীমা বলেন, নিবেদিতার হয়তো অর্থ সংগ্রহের জন্য নিবেদিতাকে পুনরায় পাশ্চাত্যে যাইতে বাবা বসে যাবে, দেশে গিয়ে টাকা ডোনেশন নিয়ে আসতে হবে। দান নিবেদিতার নিকট উহার চিন্তাও বেদনাদায়ক ছিল। তাহার দৃঢ় সংকল্প ছিল সঞ্চিত অর্থ নিঃশেষ না হওয়া পর্যন্ত কোনোক্রমেই ভারত ত্যাগ করবে। তার যেটুকুনি টাকা জমিয়েছিলেন সেটুকু খরচ হোক, তারপরে বিদেশে যাব। কারণ বিদেশে একবার গেলে স্কুলের এটা নষ্ট হয়ে যায়, স্কুলে যে পড়াশোনা কার্যক্রম যেটা সেটা শিথিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 1903 তাও তারপরে কি করলেন? অতএব চিন্তা করলেন কি করবেন, বই লিখি। বই লিখলেন, তিনি ভাবলেন যে বই লিখে আর্থিক সমস্যার সমাধান করবেন। 1903 খ্রিস্টাব্দে দ্য ওয়ে অফ ইন্ডিয়ান লাইফ পুস্তকখানি সমাপ্ত করিবার জন্য নিজের সমস্ত শক্তিকে নিয়োজিত করলেন। এই বইটা পুরো করতে হবে। লাইফ অফ ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, ভারতবর্ষের জীবন কাহিনী, আমাদের দেশে সাধু সন্তদের কাহিনী সব। কিন্তু কি করলেন যে কলকাতায় তার নিজের প্রাণপণ চেষ্টা করছেন লিখবেন, কিন্তু সময় কোথায়? কলকাতাতে তার অনেক কাজ, লেখার জন্য প্রয়োজন অবকাশ ও নির্জনতা। কিন্তু বাইরে তো একটা হট্টগোলের মেলা। সেই জন্য কি করলেন, বিদ্যালয়ের দায়িত্ব খ্রিস্টানের উপর অর্পণ করিয়া জুলাই মাসে তিনি দার্জিলিংয়ে ভ্রমণ করেন। দার্জিলিং 1 মাসের জন্য দার্জিলিং চলে গেলেন। সেপ্টেম্বর পর্যন্ত 6টি অধ্যায় শেষ হয়েছে। জুলাই মাসে গেলেন, আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। নির্জনতাও চাই, কারণ নাহলে যে চিন্তা করবেন নির্জনতা যদি মাথায় বাড়িতে যদি সবসময় লোকজন আসতে থাকে, চিন্তার ধারা তো বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়া গুরু কি ফাতে কথাটা স্বামীজি বিশেষ প্রিয় ছিল। ওয়া গুরুজি কি ফাতেটা শিখরা বলে, গুরুজি জয় হোক কথাটার অর্থ। ফাতে অর্থাৎ জয়, গুরুজির জয় হোক। একাধিকবার পত্রে তিনি স্বামীজির প্রিয় ছিল বলে তিনি বারবার করে পুস্তকের চিঠিতে তিনি এই কথাটা লিখে শিষ্যদের হৃদয়ে উৎসাহ সঞ্চার করিতেন। নিবেদিতার পুস্তকের প্রারম্ভে বা গুরু কি ফতে লিখিয়া গুরুর উদ্দেশ্যে পুস্তকখানি উৎসর্গ করেন। আর লিখলেন জাতীয় ধর্ম সংস্থাপনার্থে, আমাদের যে ধর্ম তার স্থাপনা করার জন্য এই বইটা লিখলেন।
পুস্তকের সূত্রপাত উইম্বলডনে 1901। উহার মধ্যে স্টোরি অফ দ্য গ্রেট গড মহাদেবের কাহিনী নামক রচনাটি প্যারিসে স্বামীজি ও জগদীশ বসু সম্পর্কে পাঠ করিয়াছিলেন। ওনাদের মহাদেবের আমাদের ভারতবর্ষীয় জীবনে দেবতাদের কি প্রভাব এবং সাধুকেরা বিশেষ করে মহাপুরুষ সাধু সন্ত তাদের কি প্রভাব সমস্ত নিয়েই বইটা লেখা। 1904 খ্রিস্টাব্দে পুস্তকখানি বাহির হয়। ওই পুস্তক পাশ্চাত্য জগতে আলোড়ন সৃষ্টি করিয়াছিল এবং উহাতে তাহার এক উদ্দেশ্য সাধিত। ভারতবর্ষের যে এত গৌরবময় একটা অতীত আছে বা আমাদের যে সভ্যতার মধ্যে এত গৌরব মিশ্রিত আছে সেটা ইউরোপবাসীরা জানত না। তারা শুধু জানতো, তারা জানতো কি ভারতবর্ষ একটা অর্ধ অসভ্য দেশ, এদের না আছে কোনো কালচার, না আছে কিছু সভ্যতা, না এরা শিক্ষিত। কারণ তারা কাদের দৃষ্টিতে ভারতবর্ষকে জেনেছে পাশ্চাত্যের লোকেরা? পাদ্রীদের, ধর্মযাজকদের দৃষ্টিতে। হ্যাঁ, আমি কি বলেছেন তো যে আমাদের দেশের যত নেগেটিভ দিকগুলো সেগুলোর আলোচনা করছে, করে দেখাচ্ছে। দেশে প্রচার করেছে মায়েরা ছেলেদের শিশুদের কুমিরের মুখে ফেলে দেয়। বলছে যে ছবি যেটা এঁকেছে যে বলছে মহিলা যিনি ফেলছেন মাটা সাদা শ্বেতাঙ্গী, কিন্তু যে বাচ্চাটাকে কুমিরের মুখে ফেলছে সেটার রং কালো। হ্যাঁ, কোনো ইয়ে নেই, মানে কি বলবো, তাদের মধ্যে এটা যে একটা সাদা মায়ের এরকম কালো বাচ্চা হতে পারে এই বোধগুলো তাদের মধ্যে নাই। তারা শুধু এইগুলোই দেখাতো। হ্যাঁ, যে তার স্বামীজিকে তো জিজ্ঞাসাই করে ফেললো, আপনাকেও কি আপনার মা ফেলে দিয়েছিলেন গঙ্গায়? আপনি কি বলেছেন হ্যাঁ ফেলে দিয়েছিল, কিন্তু জানেন তো আমি কালো, আমার রং কালো ছিল আর আমি খুব মোটা ছিলাম, ওই জন্য কুমিরটা আমায় খায়নি। আমি তো এরকম উত্তর দিতেন না। আর নিবিড় তার ভারত অবস্থানে সংক্ষিপ্ত বৎসরগুলির প্রতি মুহূর্ত নিরলস কর্ম সেবায় পূর্ণ। প্রত্যেকটি বৎসর কর্মজীবনের গৌরবময় অধ্যায়। 1904 খ্রিস্টাব্দ পড়িল। 9 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে তিনি বেলুর মঠে কাটাইয়া আসিলেন। মানে এই যে কটা দিন বেঁচে ছিলেন, 11 সাল অব্দি তো তার জীবনের স্প্যান বলতে গেলে, আর তো এর বেশি তো জীবৎকাল 1911 অব্দি। সেই প্রতিটা মুহূর্ত, প্রতিটা বৎসর তার কর্মজীবনের গৌরবময় অধ্যায়। আরেকটা জিনিস যেটা ছিল, এই তো স্কুল নিয়ে এত ব্যস্ত, এই 4 সালের পর থেকে 5 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হলো, সেই সময় থেকে নিবেদিতা বিপ্লব এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়ে। সেজন্য 4 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি স্বামীজির জন্মোৎসব ছিল। সেদিন বেলুর মঠে গেলেন। পরদিন রবিবার সাধারণ উৎসব। আগে না, এখন যেমন ঠাকুরের জন্মতিথির পর সাধারণ উৎসব হয়, তখন স্বামীজির জন্মতিথির পরেও সাধারণ উৎসব হতো। পরে পরে ওটা বাদ হয়ে গেছে। যেমন এখনো হয় কিনা আমি জানি না,
ঠাকুরের জন্মোৎসবে রাত্রে কালী পূজা হয়। স্বামীজি জন্মতিথিতেও হতো না, আগে আগে হতো না, এখন হয় কিনা আমি জানি না, কিন্তু রাত্রে কালী পূজা হতো। পরদিন রবিবার সাধারণ উৎসব। ওই দিনও তিনি মঠে গিয়া স্বামীজি সম্বন্ধে বক্তৃতা দেন। 17 জানুয়ারি কলকাতায় বিবেকানন্দ স্মৃতি মন্দিরে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব উপলক্ষে অপরাহ্নে এক সভার অধিবেশন হয়। আমার মনে বিবেকানন্দ স্মৃতি মন্দির এখন হলো ওই যে বিবেকানন্দ সোসাইটি আছে না, ইয়েতে কোন জায়গা বলবো, মধ্য কলকাতায়। জায়গাটা বিবেকানন্দ রোডের উপরেই বোধহয়, বিবেকানন্দ রোডের উপরে শিয়ালদার দিকে অনেক বিবেকানন্দ সোসাইটি। স্বামী শারদানন্দ সভাপতি, বক্তা রায় চুনিলাল বসু বাহাদুর, রায়বাহাদুর চুনিলাল বসু, মিস্টার জে চৌধুরী, সখারাম দেশকর, নেশন পত্রিকার মিস্টার এন ঘোষ ও ভগিনী নিবেদিতা। বলছেন যে স্বামীজি সম্বন্ধে সবাই বক্তৃতা দিলেন, নিবেদিতাও দিলেন, আর এই থেকে তার বক্তৃতা পর্ব আরম্ভ হয় বিভিন্ন জায়গায়। 20 জানুয়ারি রাত্রে নিবেদিতা বাঁকিপুরে যাত্রা করিলেন। স্বামী সদানন্দ ইতিমধ্যে জাপান ঘুরিয়ে আসিয়াছিলেন, তিনিও স্বামী শঙ্করানন্দ সঙ্গে ছিলেন, তারাও নিবেদিতাকে নিয়ে বাঁকিপুর যাত্রা করেন। এই বিয়েটা এরপরে বক্তৃতা মালা। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক, এই অবধি হয়ে নিবেদিতা প্রসঙ্গ আপাতত বন্ধ থাকবে। আপনাদের একটু সময় আছে, আমি এর মধ্যে ইতি গিয়েছিলাম, অরুণাচল প্রদেশ গিয়েছিলাম এই মাসের প্রথম। আমি সেখানকার একটু কথা বলি। অরুণাচলে 50 বছর আগে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন খুব মাঝখানে এই খ্রিস্টান মিশনারিদের খুব প্রবল, নাগাল্যান্ড পুরো খ্রিস্টান হয়ে গেছে, মেঘালয় খ্রিস্টান হয়ে গেছে। আমাদের ইন্দিরা গান্ধী দেখলেন, আর ওইটা তো একেবারে সীমান্ত, তো চীনের বর্ডার, ওখানে যদি খ্রিস্টান মিশনারিরা এইভাবে আগ্রাসন বলতে গেলে এটা করে তো মুশকিল দেশের পক্ষেও। তখন উনি রামকৃষ্ণ মিশনকে, আর তাছাড়া কি ছিল তখন সেখানে কোনো স্কুল টুলও ছিল না, এই প্রাইমারি স্কুল কিছু ছিল গভর্নমেন্ট করে, নেফা তখন অরুণাচলও হয়নি, তখন নেফা। হ্যাঁ, তো কিছু প্রাইমারি স্কুল ছিল যেখানে অসমীয়া ভাষায় একটু পড়াশোনা করা। ইন্দিরা গান্ধী দেখলেন যে এদেরকে একটু শিক্ষিত করা দরকার, কারণ এরা একেবারে বলতে গেলে প্রস্তর যুগের মতো অবস্থায় মানুষগুলো আছে, পড়াশোনাও জানে না, জামা কাপড় পরতে জানে না। হ্যাঁ, কিন্তু ওদের ওখানে টাকার কিছু অভাব নেই। হ্যাঁ, কারণ গাছ বিক্রি করে, কাঠ বিক্রি করে, কিন্তু এখন দেখলেন এদেরকে একটু শিক্ষার আলো দরকার বলে ইন্দিরা গান্ধী রামকৃষ্ণ মিশনকে অনুরোধ করলেন, আপনারা ওখানে একটা স্কুল খুলুন, ছেলেদের স্কুল। আলমে প্রথম স্কুল হলো, সেই আলমের স্কুলে ছেলেরা ছিল কিছু, মেয়ে ছিল কম, সেই স্কুল হলো। তারপরে বলেন আরেকটা স্কুল হলো, আলমটা হলো এই
আমাদের যেটা এখন ইটানগরের থেকে আরো উত্তর দিকে। হ্যাঁ, আর বার্মা বর্ডারে তিরাপ ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে সেটা থেকে বার্মা বর্ডার একেবারেই কাছে। আর সেই জেলাটা অত্যন্ত অনুন্নত। হ্যাঁ, হেড হান্টার, মাথা ঘুরতে গেলে মাথা কেটে এনে বাড়ির গালে ঝুলিয়ে রাখে, ওইরকম হিংস্র। ওইখানে আরেকটা স্কুল খুলল নরোত্তম। এদের রামকৃষ্ণ মিশনের স্কুল শুরু হয় কিছুদিন পর ইন্দিরা গান্ধী অনুভব করলেন শুধু ছেলেদের পড়ালে হবে না, মেয়েদেরও পড়াতে হবে। তখন উনি আমাদের মঠকে অনুরোধ করলেন যে মেয়েদের জন্য একটা স্কুল করুন, যাতে মেয়েরা একটুখানি পড়াশোনা শিখতে পারে। তারপরে আমাদের যিনি মাতাজি ছিলেন, সেক্রেটারি মাতাজি, মুক্তিপাড়া মাতাজি, অনেকবার অনুরোধের পর উনি বললেন তাহলে দেখে আসি কেমন। এখন সুন্দর রাস্তা হয়েছে, তখন তো রাস্তাও ছিল না, আর সেই সব রাস্তায় প্রায় সেই হাতি বেরোত। এইবার আমি মিলিয়েতে যাওয়ার সময়, খনসা যাওয়ার সময় দেখলাম আমার গাড়ি যাচ্ছে, রাস্তা খুব সুন্দর, দুপাশে জঙ্গল, হঠাৎ গাড়ি থেমে গেল। কি হলো, গাড়ি থামালি কেন? সামনের দিকে তাকিয়ে দেখলাম হাতি, দু তিনটে হাতি, হাতির বাচ্চা আর বোধহয় বাবা মা রাস্তার উপরে হাঁটছে। সব গাড়ি দাঁড়িয়ে কি ছচ্ছে, শুধু যদি খেপে যায় না এসে গাড়ি উল্টে দেবে। যাই হোক, আমরা কতক্ষণ দেখলাম, তারপর দেখলাম জল খেতে বেরিয়েছি। হ্যাঁ, রাস্তার পাশে নালা থেকে জল খেলো, তারপরে ঢুকে গেল জঙ্গলের ভেতরে, ঢুকে গেল। এখন এরকম, তখন তো একেবারে রাস্তার বাইরে গিয়ে রাস্তার উপর দাঁড়িয়েই এরকম ছিল অবস্থা। যাই হোক, মুক্তিপাড়াতে নিয়ে এলেন, এসে দেখলেন, মানে দেখছেন কি একটা 5 বছরের মেয়ে। আর অরুণাচলের একটা বৈশিষ্ট্য কি, সেখানকার মেয়েরা কাজ করে সব। ওদের পাহাড়ের গায়ে জঙ্গল পুড়িয়ে ক্ষেত বানায়, জুম ক্ষেত বলে, ওখানে ধান লাগায়, ওখানে কুমড়ো লাগায়, আলু, কচু, এইসব চাষ সব কাজ মেয়েরা করে। শুধু জঙ্গল পোড়ানোর কাজটা ছেলেরা করে দেয়, আর মেয়েরা সমস্ত কাজ করে। তাদের ছোট 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 অনেক ছেলে মেয়ে। আমার দিদি দেখলেন একটা 5 বছরের মেয়ে, তার একটা ভাই পিঠে বেঁধে, মাতাজি এসছেন বলে ওর মনটা, ওইখানকার যিনি ছিলেন উনি নিয়ে এসে বাচ্চাদের নিয়ে এসেছেন, মেয়েদের মাতাজিকে দেখানোর জন্য। তো উনি দেখছেন নিজেই 5 বছরের ছোট্ট, আর তার পিঠে একটা ভাই বাঁধা। হ্যাঁ, ভাইকে বেঁধে নিয়ে এসেছে। মা মাঠে কাজ করতে চলে গেছে, ভাইকে কে দেখবে? ভাই কি বললে, ওরা দেখে খুব কষ্ট হয়েছে। বলেছেন মেয়েদের এই জীবন, আর একটু বড় হলে তারপরে বিয়ে হয়ে যাবে, তারপরে তার ছেলে মেয়ে হবে, জীবন। আর ওখানকার মেয়েদের লংজিভিটি এত কম না। হ্যাঁ, এই 30-32 হলেই মরে যায়। মরে যায় মানে কি, এত খাটনি, তারপরে ছেলে মেয়ে অনেক, নিজের ভালো করে খেতে পারে না। জল পেতে এরা জল, খাবার জল আনে বাঁশের চুনায় করে করে, কত দূর দূর থেকে ইয়ে করে, ঝর্ণা থেকে জল আনে, বাঁশের এরকম মোটা মোটা বাঁশের চোঙ করে জল আনে। তখন বলছে, মাতাজি বললেন ঠিক আছে করবো। তারপরে জায়গা দেখা হলো, খনসার রাজা, ওরা গ্রামের মোড়লকে রাজা বলে, সেই রাজা আবার একটা পাহাড় আমাদের দিয়ে দিল, এইটাকে এখানে তোমরা স্কুল করো।
সেই স্কুল হলো, সেটা 72 সালের কথা। 73-এ স্কুল শুরু, 73-এ স্কুল শুরু হলো। ওই মেয়েরা প্রথম বোধহয় 30টার মতো মেয়ে ছিল, না আরো কম ছিল। সেই মেয়েরা ফার্স্ট ব্যাচ 81 সালে বেরোলো, 6টা মেয়ে। খুব ভালো রেজাল্ট করলো, করে কলকাতায় করলো। তারপরে ব্যাচও 6 জন মেয়ে। তারপরে এখন বেড়েছে, এখন 35, একটু বেশি না, রেসিডেন্সিয়াল স্কুল, ওরা বাড়ির থেকে পড়ে না এসে। কিন্তু এই যে মেয়েগুলো জঙ্গলি বলতে গেলে একেবারে জঙ্গলি, তাদের না খাওয়া, আমাদের খাওয়ার সঙ্গে ওদের পরিচয় ছিল, আমাদের কথাবার্তার সঙ্গে ওরা ওরা অসমিয়া বলতো। তারপরে হিন্দি শিখলো। আর আমাদের যিনি উনি এখানকার সেক্রেটারি মাতাজি ছিলেন, উনি ওদের ইংরেজি বলা শেখান, না তোমরা ইংরেজিতে কথা বলবে। যাই হোক, এই মেয়েরা প্রথম ব্যাচে 6 জন মেয়ের মধ্যে 3টে মেয়ে ডাক্তার, দ্বিতীয় ব্যাচের মেয়েদের মধ্যে কজন ডাক্তার হয়ে না। এখন মোট কথা 50 বছরে 60 জন মেয়ে ডাক্তার হয়েছে, 40 জন ইঞ্জিনিয়ার হয়েছে, আর স্কুলের প্রিন্সিপাল হয়েছে এরকম কতজন, নার্সিং স্টাফ হয়েছে অনেকজন, এইরকম পোস্টমাস্টার, স্কুল টিচার, মানে তারপরে অ্যাডমিনিস্ট্রেশনেও অনেক মেয়ে, একটি মেয়ে ডিএম। আর এরা স্কুলকে এত ভালোবাসে যে 50 বছরে আমি যাইনি, কিন্তু যারা গিয়েছিল গোল্ডেন জুবিলিতে দেখা গেছে যে এই পুরনো মেয়েরা এই 50 বছরের জুবিলির সমস্ত দায়িত্ব ওরা নিয়ে 4 দিনের অনুষ্ঠান হলো সুন্দরভাবে। আপনারা ইউটিউবে সব দিয়েছে, গোল্ডেন জুবিলি রামকৃষ্ণ সারদা মিশন কনসার্ট, দেখতে পারেন। সেই অশিক্ষিত, মানে ওরা প্রথম যখন এসেছিল তখন গঙ্গা ফড়িংয়ের মতো একটা পোকা হয়, ওই পোকাটার পাটা ছিঁড়তো, ছিঁড়ে খেয়ে নিত। আমি জিজ্ঞেস করলাম ওই পোকা খাস কেন? আমি ছিলাম ওখানে 5 বছর। এই পোকা খেতে কেমন? আমি জিজ্ঞেস করলাম, বলে টেঙা টেঙা, মানে টক 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 খেতে, সেজন্য খায়। তো মানে আমিও যখন দেখেছি 81 সালে, তখনও ওরা বুড়ো ছিল, এখন তো একেবারে ভদ্র সভ্য। আর ঠাকুরমা স্বামীজির মধ্যে ওদের স্বামীজিকে পছন্দ। আর আমি কেন ঠাকুর বাবা কি দোষ করো, ঠাকুর বাবা বলে, ঠাকুরকে ঠাকুর বাবা বলে। ঠাকুর বাবা না, আপনাকে সেই জন্য ঠাকুর বাবা মাকে পছন্দ, মাকে পছন্দ, খুব পছন্দ। তো এই কনসার্ট 50 বছর হয়ে গেছে আমার সঙ্গে। হ্যাঁ, আর তারপরে আবার অরুণাচল গভর্নমেন্ট আমাদের অনুরোধ করলো যে আরেকটা স্কুল করুন। এটা তো তিরাপ ডিস্ট্রিক্ট, আপনারা নর্থ অরুণাচল প্রদেশে আপনারা আরেকটা স্কুল করুন। তবে এই একটা ঠিক যে গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত সাহায্য, টাকা পয়সা সাহায্য, আর আদিবাসীরা ওখানকার ট্রাইবাল যারা, তাদের ফান্ড আছে, ওই ফান্ড থেকেও টাকা দেয়। মানে ছেলে মেয়েরা যে পড়ে পুরো একেবারে বিনা পয়সা, মানে কনসার্ট স্কুলে। আর তাওয়াংয়ের স্কুলে বোধ হয় কিছু দিতে হয়, ওই দিরাংয়ের স্কুলে কিছু দিতে হয়, কারণ ওই দিরাং বমদিলা
তাওয়াং এদিকে লোকেদের অর্থনৈতিকভাবে সচ্ছল, এই জন্য তারা বোধহয় কিছু তাও অনুরোধ করলেন আপনারা আরেকটা স্কুল খুলুন। 2011 সালে ওই বিরামে আরেকটা মেয়েদের স্কুল হয়েছে। আর এদের 5টা-6টা ব্যাচ মাধ্যমিক পাশ করে বেরিয়ে গেছে। ওইখানে এইবারে আমি গিয়েছিলাম। কি মানে কনসার্ন মেয়েরা না, ওই যেসব ট্রাইবেল মেয়েরা না দেখতে সুন্দর না, একেবারে না, কালো ওদের মতো দেখতে, নাক চ্যাপটা, চোখ ছোট। এই গ্রামের মেয়েদের দেখলাম তো সবেরা সব বরফের দেশে, ওদিকে তো টাউন টাউনে বম্বেতে তো বরফ পড়ে না, বরফের দেশে বর্ষা নাকগুলো চাপটা যাও এই পুতুলের মতো সব দেখতে, কিন্তু এত সুন্দর শিখেছে। হ্যাঁ, এই পাহাড়ি মেয়েদের আমরা তাওয়াং গিয়েছিলাম। তাওয়াংয়ে যে হোটেলটাতে ছিলাম তার মালিক সম্ভবত আমাদের কোনো ছাত্রীর বাবা। উনি বারবার ওর মা আর বাবা দুজনেই বারবার করে আমাদের বলছেন, মাতাজি আপনারা এসেছিলেন বলেই আমার মেয়ে এরা এত পড়াশোনা শিখেছে, এরা শিক্ষিত হয়েছে। সব তো গ্রামের থেকে সব মেয়েরা, যদিও শিক্ষার আলো ওরা পেয়েছে, তবুও ট্রাইবেল, এদের এখনো মানে পরিবারজনের প্রয়োজন। এইটা ভালো লাগে যে আমাদের দেখে। এই বিরানের মেয়েটা জিজ্ঞেস করলাম কি করছে, বলছে 2জন না 3জন ডাক্তার। মানে অরুণাচলে যত মেয়ে ডাক্তার আছে সব আমাদের ছাত্র, যত ইঞ্জিনিয়ার আছে, যত একটা মেয়ে এসেছিল আমার সাথে দেখা করতে, সে স্কুলের প্রিন্সিপাল। আমরা একদিকে স্কুলের প্রিন্সিপাল কোনোদিন ভাবতে পারিনি, পড়ায় মোটেই ভালো ছিল না, দুষ্টু ছিল। সে এখন স্কুলের প্রিন্সিপাল। এইটা দেখে স্বামীজির কথা মনে হয়। স্বামীজি তো চেয়েছিলেন না শিক্ষিত হোক মেয়েরা, এরা সমাজের কাজে এগিয়ে আসুক। মিশনের এতটুকু প্রয়োজনে সব মেয়েরা ঝাঁপিয়ে পড়ে। আমাদের একটি মেয়ে পাশ করে ইয়েতে গেছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স আছে না, কাউন্সিল, ওতে ও কি বলে এটা, ও অনেক বড় পোস্টে আছে দিল্লিতে। ও বলেছেন যে আমরা আমাদের মাতাজিরা আমাদের যে জ্ঞান দিয়েছেন, যা শিখিয়েছেন, আমরা সেই জোরেই আজ চলছি। কত মেয়ে ব্যাংকে কাজ করে, তো ব্যাংকে কাজ করে মেয়েগুলো, একটা মেয়ে গৌহাটিতে ছিল, গৌহাটিতে আমাদের একটা ফ্ল্যাট, ট্রানজিট ক্যাম্পের জন্য একটা ফ্ল্যাট, সে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছে। মানে চিন্তা করে মেয়েরা যা যেরকম সাহায্য আমাদের করে, মাতাজির মুখে একটা কথা, কান দিয়ে কিছু অসুবিধা হলে ফোন করলে, যে আমি এটা বললাম না দিচ্ছি, ওকে মমতার নাম, তো ফোন করলেই হলো, হ্যাঁ মাতাজি এসে আমি আপনাদের প্রবলেম সলভ করে দিয়ে যাচ্ছি। অনেক কিছু পোস্টে আছে তো। তারপরে সব ইয়েরা আসে, মাঝে মাঝে মুখ্যমন্ত্রীরা আসে দেখতে, তারা বলছে আপনাদের কি লাগবে না লাগবে সব আমার, টাকা পয়সার কোনো ব্যাপার নেই, হাতে খরচ করতে ইচ্ছুক যদি আমাদের মেয়েরা পড়াশোনা শিখে। এই স্বামীজি বলেছেন না, ভালো কাজের জন্য অর্থের অভাব কখনো হয় না। হয়তো অনেক প্রবলেম আসে, সেগুলো অন্য ব্যাপার, কিন্তু এই যে মেয়েরা, অরুণাচলের মেয়েরা যে জেগেছে, স্বামীজির আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ। এবার কনসার্টও ছিলাম সেখানে, ওই বিরাগ আমি দেখিনি, খুব ঠান্ডা, শীতকালে বরফ পড়ে,
খুবই ঠান্ডা। তো ওই মেয়েদের কিছু না, আমরা দু একটা সোয়েটার পরছি, ওরা তো কিছুই পরেনি, ওড়নাটা গায়ে জড়িয়ে মজার চলে এসছে। আমি জিজ্ঞেস করবো ঠান্ডা লাগে না, বলে না, এটা তো ঠান্ডা নেই। এই স্বামীজি চেয়েছিলেন, আর এটা আমাদের বলতে হবে যে ইন্দিরা গান্ধী দূরদর্শিতা বলছে, যদি ইয়েরা ঢুকে পড়ে তাহলে আমাদের মিশনারিরা ঢুকে পড়ে, খ্রিস্টান মিশনারিরা, তাহলে আমাদের দেশের যে কালচার সেটা নষ্ট। তবুও ভিতরে 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 হ্যাঁ এরা ঢুকে ঢুকে করে মানে সেজন্য এখন ওখানে বিবেকানন্দ কেন্দ্র যেটা আছে, কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্র, ওরা অনেক স্কুল খুলেছে। আর মাঝখানে এত বেশি ধর্মান্তরিত করা দিয়ে চলছিল, ফলে বিবেকানন্দ কেন্দ্রকে অনেক জায়গায় স্কুল খোলা হয়েছে, ওরা রিকনভার্ট করছে। আমাদের সোনা প্রেক্ষিতে দেখছি কনসার্টে এক বুড়ি এসে ঘর করে কাঁদছে, কেন কি হয়েছে, দাঁড়িয়ে কাঁদছে না, বলেন ওই মিশনারি লোকগুলো এসেছিল, কিরকম মিশনারি 5 কেজি চাল দিচ্ছে আর 50 টাকা, সেটা আমার সঙ্গে আগে 84-85 সালের কথা দিচ্ছে, দিয়ে বলছে যিশুর নাম বল, মাথায় জলের ছিটে দিয়ে যিশুর নাম বল, আজকে খ্রিস্টান হয়ে গেলে। ওটা খ্রিস্টান হয়ে গেলে দেওয়ার কি করবো আমরা, কি আর করবি, যা করছিলি তাই কর। হ্যাঁ, আর ওর খাতায় নাম লেখা হয়ে গেল, পাত্রীর খাতায় নাম লেখা হয়ে গেল যে আমি গ্রামের 50 জনকে কনভার্ট করেছি। ওর প্রমোশন হবে, আর এদের তো কোনো খ্রিস্টান হলো আর কি হলো, ওদের তো কোনো বোধও নেই। তো একটু কাঁদছে, সেটা কেন কাঁদছে কেন, ও বলছে যে না, আমাকে আমি বুঝিনি, আমার খ্রিস্টান বানিয়ে দিয়েছে, আমি খ্রিস্টান থাকবো না, আমার খাবার আমাদের ইয়ে করে দাও, আমরা আমাদের আর বলছে মাতাজি কি করলেন আমি জানি না। যাই হোক, ওই রকম এখন যখন ভুল বুঝতে পারে তখন বিবেকানন্দ কেন্দ্র রিকনভার্ট করছে, বলছে তোমরা যে পুজো করো রবি পড়লো, মানে চন্দ্র সূর্যের পুজো, তোমরা তো প্রকৃতি পূজা করে, ঠিক আছে, আমি তোমাদের রবি পড়ার মন্ত্রই দেবো, মানে গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র তো আসলে সূর্যের মন্ত্র, সেটা দিয়ে আবার এই সমস্ত চলছে আমাদের দেশে, যা দুর্দশা। স্বামীজির আশীর্বাদে এই যে মেয়েগুলো জীবনে দাঁড়াচ্ছে শিক্ষিত হয়ে, বলছি আমাদের মাতাজিরা বলছেন যে যে বাড়ির মেয়ে ইয়েতে মিশনে পড়ে গেছে তাদের বাড়ি ঘর দেখলেই বোঝা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা মিশনে শিখেছে। এখন স্বামীজির আশীর্বাদ আমাদের মেয়েগুলোর উপরে আরো আরো বেশি মানুষ হোক। হ্যাঁ, অনেকে জানেও না এত যে ভেতরে ভেতরে রামকৃষ্ণ মিশন যে কত কাজ করছে। আর আমাদের 2টো স্কুল, ওদের 3টে স্কুল, 5টা স্কুল চলছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।